ইট পাটকেল দ্বিগুণিত রয়েছেন সানজিদা বিনতে সোফি। পর্ব ২৬। স্টাডি রুমে বিধ্বস্ত হয়ে বসে আছেন ওর অনুভূতিহীন চোখে এক মনে তাকিয়ে আছে আসমিনের ডায়েরির দিকে। একটিমাত্র ডায়েরি জীবনের অনেক অসমাপ্ত গল্পের সমাপ্তি টেনে দিয়েছে। দেওয়ালে পিঠ ঠেকিয়ে ফ্লোর খামচে ধরে বসে আছেন ওর কান্না আটকানোর জন্য ঠোঁট কামড়ে ধরায় ঠোঁট কেটে রক্ত বেরিয়ে গেছে। ডায়েরি থেকে নজর সরিয়ে রক্তাক্ত চোখে তাকালো দেওয়ালে টাঙানো আসমিনের বিশাল ফ্রেমের ছবিটার দিকে। নিজেকে টেনে হিঁচড়ে দাঁড় করালো নূর। ডায়েরিটা জায়গা মতো রেখে আসমিনের ছবির সামনে এসে দাঁড়ালো। ধোকা, এত বড় ধোকা! আপনাকে কি শাস্তি দেই বলুন মন্ত্রী সাহেব? কি নিখুঁত অভিনয় আপনার! আপনি তো নিজের পারফরমেন্স দেখিয়ে দিলেন, এবার আমারটা দেখানোর পালা। অভিনয় করতে ভালো লাগে তাই না? তো চলুন, এক দফা টক্কর আমাদের মাঝে হয়ে যাক। আপনার চালে যদি আপনাকে মাত না দিয়েছি, তবে আমার নামও তেহজিব নূর শিকদার নয়। আসমিন আসার পর থেকে নূরকে একবারও দেখেনি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে কপাল কুঁচকে চারদিকে চোখ বোলালো সে। হাতের টাওয়ালটা বারান্দা দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। মায়া রান্নাঘরে কাজ করছিল। আসমিন নিচে এসে অস্থির গলায় বলল, নূর কোথায় আন্টি? বৌমা তো অনেকক্ষণ আগে স্টাডি রুমে গিয়েছে বাবা। দুপুরের খাবারটাও ওখানে খেয়েছে, নিচে তো আসতে দেখিনি। আসমিন ভয়ের চোখে তাকালো মায়া বেগমের দিকে। হুঁশ ফিরতে এক প্রকার দৌড়ে গেল স্টাডি রুমের দিকে। মায়া বেগম প্রথমে অবাক হলেও পরে মুচকি হেসে নিজের কাজে মন দিল। সুতোর বাড়ির লোকই না, চেনা জানা সবাই জানে আসমিন নূরকে চোখে হারায়। শাহজাহানের মতো নূরের জন্য নূরমহল বানিয়ে ফেললেও কেউ অবাক হবে না। শেফকে নিজের কাজ বুঝিয়ে দিয়ে রুমের দিকে গেলেন মায়া বেগম। শরীরটা আজ খুব একটা ভালো না, জ্বর আসবে হয়তো। আমজাদ চৌধুরী তার দিকে ফিরেও তাকায় না, তাতে অবশ্য তার কষ্ট কম হয় না, বরং এমন নিখাত ভালোবাসা দেখে মনে মনে তৃপ্তি পায় সে। হুড়মুড় করে স্টাডি রুমে ঢুকতেই নূর আসমিনের দিকে চোখ তুলে তাকালো। নূরের হাতে রমেশের মজুমদারের 7 খান বইটি। আসমিন স্বস্তি নিঃশ্বাস ছাড়ল। নূর মুচকি হেসে বই রেখে উঠে দাঁড়ালো। ধীর পায়ে কাছে এসে আসমিনের বুকে মাথা এড়িয়ে দিল। আসমিনও আগলেন ধরল নূরকে। হৃৎপিণ্ডের তীব্র ধুকপুকুনি নূরের কানে এসে বাড়ি খাচ্ছে। নূর বাঁকা হাসলো, ব্যঙ্গাত্মক গলায় বলল, ভয় পেয়েছে নাকি মন্ত্রী সাহেব? এভাবে বুক কাঁপছে কেন? এভাবে তো অপরাধীদের বুক কাঁপে। করেছে নাকি কোনো বড়সড় অপরাধ? আসমিন হাত আলগা করে নূরকে নিজের সামনে আনলো। নূরের চোখ চোখ বেয়ে রেখে তাকিয়ে রইল কিছুক্ষণ। নূরের চোখে একেবারে শান্তি। হাসি হাসি মুখ এসে তাকিয়ে আছে আসমিনের দিকে। আসমিন নিজেকে শান্ত করলো। নূরকে নিজের সাথে চেপে ধরে আস্তে করে বলল, অপরাধ তো করেছি বউ। আজ সারাদিন বইয়ের খবর নিতে পারিনি। এটা তো গুরুত্বপূর্ণ অপরাধ, শাস্তি তো পেতেই হবে। হুম, আমি দেবো আপনাকে শাস্তি। আজ সারা রাত আমার সাথে বারান্দায় গল্প করে কাটাতে হবে। শাস্তি মঞ্জুর তো মন্ত্রী সাহেব? আসমিন চোখে হাসলো। নূরের কপালে চুমু খেয়ে ঘোর লাগা গলায় বলল, এমন শাস্তি আমি আজীবন পেতে চাইব। আসমিন কাছে আসার আগেই গা গুলিয়ে উঠল নূরের। নিজেকে ছুটিয়ে কিছুটা দূরত্বে রেখে দাঁড়ালো। আসমিন ভ্রু কুঁচকে ফেলল। নূরের ঠোঁটের দিকে চোখ রেখেই চোয়াল শক্ত হয়ে গেল তার। দ্রুত পায়ে সে নূরের গাল চেপে ধরল। কাটা জায়গায় স্লাইড করতে করতে বলল, এভাবে কাটলে কিভাবে? ঠোঁট কামড়েছে কেন? এখন আমি চুমু খাবো কোথায়? প্রথম কথাটা রাগ করে বললেও শেষের কথাগুলো দুঃখী দুঃখী গলায় বলল আসমিন। নূর শান্ত চোখে তাকালো আসমিনের দিকে। অভিনয়ে বুঝি ভালোবাসা তো নিখুঁত হয়? এই মেয়ে, কথা বলছো না কেন? আসমিন ধমকের পিঠে কিছু বলার আগে মাথা ঘুরে উঠল নূরের। ঝাপসা চোখে একবার আসমিনের দিকে তাকিয়ে ঢলে পড়তেই আসমিন আগলে নিল নূরকে। অস্থির গলায় ডাকতে লাগলো, বউ, কি হয়েছে তোমার? নূর। নূরকে কোলে তুলে নিজের রুমের দিকে যেতে যেতেই চিৎকার করে সবাইকে ডাকলো আসমিন। বিছানা শুয়ে দিয়ে অস্থির হয়ে ফোন করলো ডক্টরকে। ততক্ষণে বাড়ির সবাই এসে পৌঁছলো। লোনা বাগিয়ে নূরের হাত পা মালিশ করতে লাগলো। মায়া বেগম চোখে পানি ছিটকে দিলেও নূরের জ্ঞান ফেরতে পারল না। আসমিন পাগলের মতো নূরকে ডেকে যাচ্ছে বারবার। লোনাবার ছোট ভাই মিলনও এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে। সে আসমিনকে ভয় পায়। এখন আসমিনের পাগলামি দেখে আরও ভয়ে সিটে গিয়েছে। আমজাদ চৌধুরী চিন্তিত গলায় বলল, এভাবে বসে থেকো না, ওকে হসপিটালে নিয়ে যাও।
আসফিন আর এক মুহূর্ত দেরি করলো না। নূরকে কোলে তুলে রুম থেকে বেরোতেই সানভি হন্তদন্ত পায়ে প্রবেশ করলো ডাক্তার নিয়ে। আসফিন আবার নূরকে নিয়ে রুমের মধ্যে শুয়ে দিল। সবাইকে বেরিয়ে যেতে বলতেই আসমিন ভাইয়ের ভয়ঙ্কর দৃষ্টিতে থেমে গেল ডাক্তার। সবাই বেরিয়ে গেল। আসমিন নূরের হাত ধরে তার পাশে বসে রইল। ডক্টর চেক আপ করে মুচকি এসে আসমিনের দিকে তাকিয়ে বলল, অভিনন্দন স্যার, শি ইজ প্রেগনেন্ট। অতিরিক্ত চিন্তার জন্য জ্ঞান হারিয়ে ফেলেছে। এখন ওনার রেস্ট প্রয়োজন। আমি ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। কাল সকালের আগে ঘুম ভাঙবে না। কাল হসপিটালে গিয়ে কিছু টেস্ট করিয়ে আনবেন, তাহলে ম্যামের কন্ডিশন ভালোভাবে বোঝা যাবে। ডক্টরের দিকে ফাল করে তাকিয়ে আছে আসমিন। তার কানে শুধু একটা কথাই বাজছে, শি ইজ প্রেগনেন্ট। ডাক্তারের বাকি কথা তার কানে পৌঁছালো কিনা বোঝা গেল না। ঘাড় নেড়ে সম্মতি জানিয়েই ডক্টর মুচকি হেসে বাড়িয়ে গেল। আসমিন একমনে তাকিয়ে আছে নূরের দিকে। নূরের চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। আসমিনের হাতের মুঠোয় থাকা নূরের হাতটা কয়েকটা নখ ভেঙে গিয়েছে। আসমিন হালকা চোখে জড়িয়ে ধরল নূরকে। উত্তেজনায় তার পুরো শরীর কাঁপছে। মনে হচ্ছে সে জ্ঞান হারাবে। নিচে নূর আবার চিৎকার শোনা যাচ্ছে। সানভি ধমকেও তাকে থামাতে পারছে না। এভাবে চুপ চিৎকার করছো কেন সাবানা? অশুভের মতো চিৎকার করা বন্ধ করো। ছি, কি গলা! মনে হচ্ছে ফাটা বাঁশের ভিতর আটকা পড়া ইঁদুর কিচিরমিচির করছে। লুনাবা সমস্ত আনন্দ ভুলে ফুঁসে উঠল। কটমট করে তাকালো সানমির দিকে। ও হ্যালো, মিস্টার কবরস্থানের বাসিন্দা। আমার নাম লুনাবা, লুবানা, নট সাবানা। আর আমার গলা মোটে ইঁদুরের মতো নয়। আপনার কানে সমস্যা। লক্কর ঝক্কর যন্ত্রপাতি নিয়ে ঘুরে বেড়াতে লজ্জা করে না আপনার? তাজ্জব ব্যাপার। সানভি রাগী চোখে তাকিয়ে আছে লোনাবার দিকে। মেয়ের সাহস দেখে অবাক হচ্ছে সে। আর এদিকে মিলন দুজনের ঝগড়া দেখে হাই তুলছে। আমজাদ চৌধুরী আর মায়া বেগম নূরের রুমে গিয়েছে। না হলে ইজ্জত পাড়িটা নিয়ে নিয়ে ওই মেয়ের জন্য। দেখো মেয়ে, বেশি বাড়াবাড়ি করবে না, না হলে ছাদে তুলে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেব। বেয়াদবির একটা আদব থাকা দরকার। হুম, আসছে ধাক্কা দিতে। বলি হাড়গোড় সব ঠিক জায়গায় আছে তো? আগে চেক করে আসুন। দেখা গেল চোখ কানের মতো হাড্ডি দুই একটা কবরে রেখে এসেছেন। লুবা নামুক বাকি চলে গেল। সানমি কটমট করতে করতে মিলনকে বলল, দেখেছো দেখেছো কেমন বেয়াদব? লেমন হকচকিতে গেল। জোরপূর্বক হাসার চেষ্টা করলো। জি ভাইয়া, ছোটবেলা থেকেই দেখে এসেছি। আসমিনের পাশে দাঁড়িয়েছে আমজাদ চৌধুরী। ছেলের খুশির পরিমাণ তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। আসমিন আমজাদ চৌধুরী তাকিয়ে দাম্ভিক হাসি দিল। আমজাদ চৌধুরী ভ্রু কুচকে তাকালো ছেলের দিকে। নিশ্চয়ই এখন বেহামার্কা কিছু বলবে। এখানে মায়া বেগম আছে। আমজাদ চৌধুরী তার লজ্জায় পড়তে চাইল না। রুম থেকে বেরিয়ে যেতে নিলে আসমিন তার কানে ফিসফিস করে বলল, একা যাচ্ছ কেন? তোমার বউকে নিয়ে যাও। একা গেলে সুখবর পাবা কিভাবে? ওষুধের তো কাজ করার কথা। খাচ্ছ তো ঠিকঠাক? মনের মধ্যে দুষ্ট আমজাদ চৌধুরী উকি দেয়নি এখনো? না, টিউবলাইট হয়ে যাওনি তো আবার? আমজাদ চৌধুরী মনে মনে কয়েক ঘা লাগালো ছেলের গালে। এরকম একটা বজ্জাত ছেলে তারই কেন হলো? দ্রুত পায়ে রুম ত্যাগ করলেন তিনি। বাকি ইজ্জতটুকু এই ছেলের হাত থেকে বাঁচিয়ে রাখতে হবে। নিজেকে মাঝে মাঝে অসহায় রমণী মনে হয়, আর আসমিনকে রাস্তার বখাটের ছেলে। পর্বটা এখানে শেষ হয়ে যাচ্ছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।